আমি হিমেল। আজ আছি কাঁচাগোল্লা চলন বিল কিংবা ইতিহাস ঐতিহ্যের জন্য বিখ্যাত বাংলাদেশের প্রাচীন শহর নাটোরে। ওকে, এখন আমরা আছি নাটোরের কান্দিভিটা, ওখান থেকে আমরা যাচ্ছি ঝাটিয়াল। কবির কল্পনার সেই নাটোরের বনলতা সেনের নাম অনেকেই শুনেছেন, কিন্তু কল্পনা করা যায় না এমন একটি জায়গা আমি আজকে আপনাদের দেখাবো। আরও দেখাবো একসময়ের প্রতাপশালী রানী ভবানী কিংবা তার রাজ্যের সামান্য এক কর্মচারী থেকে রাজা হয়ে ওঠা দয়ারামের রাজ্য। একটা সময় ভাবতাম নাটোর রাজার সেই প্রাচীন নাটোরের মানুষগুলো কেমন হতে পারে, কেমনই বা তাদের আতিথেয়তা। সেই সকল প্রশ্নের উত্তরগুলো পেতে দীর্ঘ 15 ঘন্টা বাইক চালিয়ে বাংলাদেশের সেই সিলেট থেকে চলে এলাম নাটোরে। তাহলে আর দেরি কেন, ফলো কিংবা সাবস্ক্রাইব করুন আমাকে। আরেকটি কথা, ভিডিওটি স্পন্সর করেছে ঝুমগড়.com, তাদেরকেও ফলো করে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নাটোরে। আজকে আমরা আছি নাটোর রাজবাড়ির সামনে। আজকে আমরা নাটোর পুরোটাই ঘুরে ঘুরে দেখবো, যেমন নাটোরের আম থেকে শুরু করে লিচু, তারপরে হচ্ছে নাটোরের যে আতিথেয়তা, সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। শুধু নাটোরের এই অঞ্চল না, নাটোরের পুরো অঞ্চল ঘুরে ঘুরে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তাহলে চলুন আমরা রাজবাড়ির ভেতরে যাই, রাজবাড়ির ইতিহাস জানি, ইতিহাস জেনে জেনে তারপরে আমরা নাটোর পুরোটা ঘুরতে থাকবো। ওকে, আচ্ছা, আপনারা নবাব আলীবর্দী খাঁর কথা শুনেছেন না? ওই নবাব আলীবর্দী খাঁর সময়ের 1710 সালে অ্যাকচুয়ালি এই রাজবাড়িটা পরিচালিত হতো। এরপর হচ্ছে সবচেয়ে বেশি স্প্রেড করে, বা হচ্ছে এই রাজ্যটা সবচেয়ে বেশি স্প্রেড করে 1730 সালের দিকে রানী ভবানীর সময়ে। ঠিক আছে, ওই রানী ভবানীর সময়ে হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বেশি প্রশংসা ছড়িয়ে পড়ে চারিদিকে, বা হচ্ছে পুরো অর্ধবঙ্গ, আপনারা বলতে পারেন পুরো অর্ধবঙ্গ নিয়ে এই রাজ্যটা পরিচালিত হতো আর কি। আমরা এখন ঘোড়ার গাড়িতে উঠে যাচ্ছি, যেহেতু রাজবাড়িতে আসছি। ঘোড়ার গাড়ি করেই হচ্ছে আমরা চড়ে বেড়াবো একটু। ঠিক আছে, চলেন তাহলে আমরা আপনাদেরকে, এই যে আমাদের ঘোড়া চলছে, ঘোড়া চলবে এখন। তো এই ঘোড়ার গাড়ি করে আমি আপনাদেরকে পুরো রাজবাড়িটা আজকে ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে, আর চাচা কোনটা কি এগুলো একটু আমাদেরকে বলবেন। হ্যাঁ, ওকে, এদিকে উপরে বসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, চলেন। এই যে আমাদের চাচা ঘোড়া নিয়ে চলতে শুরু করেছেন, উনিও এখন উঠে পড়বেন উপরে। ঠিক আছে, আমরা কি এই উপরে বসবো? না না, ঠিক আছে, যেভাবে আছি এই যে একেবারে রাজকীয় আসনে বসে পড়ছি আমরা। ঠিক আছে, ঢাকায় চড়ছিলাম, দুইটার ফিলিংস দুই রকম। ঢাকায় ছিল দুইটা করে। এই যে আমাদের চাচা উঠে পড়তেছে। ওই জায়গাটা রাজারা আগে ফাঁসি দিত। হ্যাঁ, ওই জায়গা, ওইখানে যাওয়া যায় না, না গাড়ি কাছে। আর এটা হচ্ছে আপনার ছোট তরফ। ছোট চরু কি এটা? ছোট তরফ। এটাতে কি হইতো? এখানে ছোট রাজার বাড়ি। ছোট রাজার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ছোট রাজার এটা হচ্ছে মন্দির। এটা হচ্ছে মন্দির, ছোট রাজার মন্দির। এখানে তো দুটা রাজা ছিল রানী ভবানীর পরে, তাই না? হ্যাঁ, ওইখান থেকে ছোট রাজা আর বড় রাজা, তাই না? হ্যাঁ, যা এই ছোট তরফের এটা হচ্ছে কীর্তন। কীর্তন না? ওই যে মন্দিরে যে কীর্তন হয় সেটা, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে আমি বলে রাখি, রানী ভবানীর কথা আপনারা শুনেছেন। রানী ভবানী ছিল সবচাইতে বড় রানী আর কি, বা হচ্ছে উনি হচ্ছে এই রাজ্যটা সবচাইতে বেশি স্প্রেড করছিল পুরো অর্ধবঙ্গ। পরে ওনার মৃত্যুর পরে এই রাজ্যটা আস্তে আস্তে হচ্ছে দুটা রাজার আন্ডারে চলে যায়, ছোট রাজা এবং বড় রাজা, তাই না? ওনারা কি রানী ভবানীর ছেলে ছিল? আচ্ছা আচ্ছা, রানী ভবানীর পালক পুত্রের ছেলে ছিল মনে হয় ওনারা দুইজন। ঠিক আছে, আচ্ছা, যারা জানতে আগ্রহী তারা একটু গুগল করলেও জানতে পারবেন। তারপরে আমি যতটুকু পারি জানানোর ট্রাই করতেছি।
যাই হোক মাশাআল্লাহ ভালো লাগতেছে আমার কাছে। একটা রাজবাড়ি কেমন হতে পারে, আসলে কত বড় বিশাল রাজবাড়ি এটা। দেখেন এটা হচ্ছে রাজারের কাছারি বাড়ি। কাচারি বাড়ি, কাচারি বাড়ি বলতে এটা কি বুঝাইলেন? এটাতে খাজনা ট্যাক্স হ্যাঁ। আদায় করতো। আচ্ছা আচ্ছা, খাজনা আদায় করতো এটাতে। খাজনা ট্যাক্স। আচ্ছা আচ্ছা, যা 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 যা। আচ্ছা এটা হচ্ছে ছোট রাজার ছিল তাই না? হ্যাঁ, এই ছোট তরফে, আর এইটা দুই 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 তরফেরই। এটা আর দুই এটা তরফের কি জেলখানা? এটা যদি খাজনা ট্যাক্স না দিত হ্যাঁ, তাহলে এই কারাগারে আইনি তাকে বন্দি করার হতো। যা এই কারাগারে এনে। হ্যাঁ হ্যাঁ যা আচ্ছা যা আচ্ছা আচ্ছা, তো এটা দেখেন এটা হচ্ছে কারাগার। হ্যাঁ এটা কারাগার। যা 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 ওকে, যা। তো এটা হচ্ছে কারাগার। এই কারাগারের ভিতরে হচ্ছে বন্দি করা হইতো আর কি, যখন খাজনা না দিত, খাজনা ট্যাক্স যা ট্যাক্স না দিত। যা। বুঝতেই পারতেছেন, তো তখন প্রচুর পরিমাণে খাজনা ওঠাতো কৃষকদের কাছ থেকে, তো কৃষকদেরকে এখানে এনে বন্দি করা হইতো, মূলত কৃষকদেরকেই। তো জমিদারদের তো জমিদারি হচ্ছে গরিব মানুষদের। গরিব মানুষদের সাথে, তাই না? আর তাদের উপরের নবাব ছিল হচ্ছে নবাব আলীবর্দী খাঁ, তাই না চাচা? নবাব আলীবর্দী খাঁই তো ছিল তখন। তো নবাব আলীবর্দী খাঁ অ্যাকচুয়ালি হচ্ছে রানী ভবানীকে দায়িত্ব দেয়, এবং রানী ভবানীর পরে তার ছেলেরা এটার দায়িত্ব গ্রহণ করে। তাদের দায়িত্বই ছিল হচ্ছে খাজনা আদায় করা। যেই রাজা যত বেশি খাজনা আদায় করতে পারতো, সেই রাজা তত বেশি দামি ছিল, মূল্যবান ছিল, তাই না? ওই রাজার রাজত্ব ততদিন টিকছে এবং তত বড় হয়েছে। আর মানে আপনারা একটা জিনিস চিন্তা করেন, এখন যেমন মন্ত্রীদেরকে দায়িত্ব না পালন করতে পারলে সরাই দেওয়া হয়, তখনও কি সরাই দেওয়া হইতো না? সরাই দেওয়া হইতো। খাজনা আদায় না করতে, এর রানী ভবানীর আগে যারা ছিল তাদেরকে কিন্তু খাজনা আদায় করতে পারে নাই দেখে জমিদারি থেকে সরাই দিছিল। ওই যে আমরা এখানে লেখা দেখতে পেলাম, তাই না? ওকে, আমাদের ঘোড়াটা এখন খুব জোরে জোরে চলছে, আপনারা হয়তো খেয়াল করছেন। চাচা খুবই ভালোভাবে ঘোড়া চালাতে পারেন, আর চাচা মুরব্বী মানুষ তো এই কারণে মোটামুটি অনেক ইতিহাসও জানেন। চাচা এটা কি? এখানে আপনার গান বাজনা হয়তো এটা হানি কুইন ভবন। হ্যাঁ আচ্ছা, আর হানি এটা কুইন হচ্ছে ভবন। টয়লেট। যা। ওকে, আপনারা বুঝতে পারতেছেন হানি কুইন ভবন, এই যে এটা হচ্ছে হানি কুইন ভবন, মানে এই তো বুঝতে পারতেছেন এখানে তখন হচ্ছে আসর জমতো, মানে গান বাজনা হতো। এখনো হয়। এখনো হয়? এখন কারা করে গান বাজনা? এ আপনার মতন আমাদের মতন লোকজন আসলে করা করে। যা। এখনো গান বাজনা করে, হ্যাঁ, সব তার করে। মানে হচ্ছে এটা হচ্ছে ওই আমরা বলি না রঙ্গমঞ্চ, হ্যাঁ হ্যাঁ উৎসব। রঙ্গমঞ্চ, তাই না চাচা? হ্যাঁ হ্যাঁ যা। এরপরে বিভিন্ন যে টুরিস্টরা আসে হ্যাঁ। আমাদের স্কুল থেকে কলেজ থেকে। হ্যাঁ হ্যাঁ, তারা এখানে গান বাজনা করে। বিভিন্ন জায়গা থেকে আসে। তার মানে তখন ওই যে রাজা রানীরা ইয়া করতো না, বৈশা শরাব টরাব খায়া একটু নাচতো না, ওই নাচটাই তখন হইতো নাকি চাচা? যা। এটা হচ্ছে রাজারা বৈঠকখানা। এই এটার রাজার বৈঠকখানা না? আচ্ছা দেখেন, এটা হচ্ছে বড় তরফের মন্দির। বড় তরফের মন্দির। হ্যাঁ যা। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম এটা হচ্ছে গার্ড হাউস। দুইটা রাজা ছিল, যেহেতু ওই বড় তরফ এবং ছোট তরফ, যা। তখন তাইলে গার্ড হাউস। দুজনে কি খাজনা আদায় করতো না ভাগ করে করে? দুজনে আদায় করতো না, একজনেই করতো, ওই এক জায়গার মধ্যে বসে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে মন্দির না? হ্যাঁ, না না, মন্দির পিছনে চলে। এটা কি? এটা মালখানা। মালখানা মানে? মালখানার রাজারে মাল থাকতো, অস্ত্র থাকতো। ও ও আচ্ছা আচ্ছা, রাজাদের অস্ত্র এখানে থাকতো, মালখানা, এই যে লেখাই আছে মালখানা। বিভিন্ন জিনিস থাকতো। ঠিক আছে, এটা হচ্ছে মালখানা, মানে হচ্ছে রাজাদের অস্ত্র থাকতো, তারপরে মালপত্র থাকতো। এটা কি? এটাকে এটা রানী মহল। এটা কি? দেখেন, আরেকটা বলতেছি, এটা দেখেন। এটা হচ্ছে রানী মহল না? হ্যাঁ, একটু এটা সামনে রানী যান। মহল, আর এটা রানী ভবানী, এই যেটা। একটু ওইদিকে যান আর সামনে। এটা হচ্ছে কফি হাউস। যা 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 যা, যা। এটা কি বলছেন? এটাই হচ্ছে আপনার বড় তরফ। যা। বড় তরফের রাজপ্রাসাদ না? হ্যাঁ, হ্যাঁ, যা 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 যা, যা। আচ্ছা, মানে বড় রাজার রাজপ্রাসাদ হ্যাঁ, এটা, এই দেখেন বড় তরফের তরফ, রাজপ্রাসাদ। যা। হ্যাঁ, ওকে, সুন্দর করে লেখা আছে, এটা হচ্ছে বড় রাজার রাজপ্রাসাদ। কত সুন্দর, দেখতেই পাচ্ছেন। যা। যা, যা। যা। আর এটা হচ্ছে ছোট রাজার রাজপ্রাসাদ না? না, বৈঠক। এটা হচ্ছে বৈঠকখানা, বৈঠকখানা। দুই ভাইয়ের বৈঠকখানা। ওকে ওকে ওকে।
তারা এখান থেকে হচ্ছে সব কার্য পরিচালনা করতো আর কি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, কি আঙ্কেলরা উঠবেন, এই বৈঠকখানা থেকে হচ্ছে তারা রাজ্য পরিচালনা করতো। এই যে এটা থেকে, ঠিক আছে, কোথায় কি করতে হবে, কিভাবে করতে হবে, এখানে থেকে মানে তাদের আলাপ আলোচনা এখানে বসেই করতো তারা। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছেন প্রতিটা রাজ্যেরই শত্রু থাকে, এটা আপনারা হয়তো সবাই জানেন। সো একটা জিনিস দেখেন, এই একটা লেক, তাই না, এই যে এদিক দিয়ে ঘুরলে আরেকটা লেক, তার মানে হচ্ছে এই রাজপ্রাসাদে যদি কোনো শত্রু বাইরে থেকে আক্রমণ করতে হতো তাহলে হচ্ছে এই দুইটা লেক পার হয়ে তারপরে হচ্ছে রাজপ্রাসাদে যেতে হতো। এই যে এই একটা লেক দেখেন, ও পাশে আবার হচ্ছে মানুষের বাড়িঘর, আর এই লেকগুলো দেখেন কত লম্বা বিশাল, যতটুক যাবে এইদিকে দেখেন যতটুক যাবে এই লেকগুলা, ঠিক আছে। তো এই লেকের এই পাশে তো আর শত্রুরা নৌকা দিয়ে আসবে না, নৌকা দিয়ে আসতে গেলেই হচ্ছে এই পাশ থেকে আক্রমণের শিকার হবে, তাই না। আবার ও পাশে আবার যাইতে হলে এখান থেকে আবারও হচ্ছে এটা পার হইতে হবে, তারপরে হচ্ছে রাজপ্রাসাদ। তার মানে 2 স্তরের শুধুমাত্র পরীক্ষা খনন করে রাখছে, শুধুমাত্র ওই থেকে শত্রু থেকে বাঁচার জন্য, বুঝতে পারতেছেন। তারপরে হচ্ছে রাজপ্রাসাদে ঢুকতে হবে। ওকে, এখন আমরা আছি নাটোরের কান্দিভিটা, ওখান থেকে আমরা যাচ্ছি ঝাটিয়াল। দেখতেই পাচ্ছেন আমি এখন টমটমে আছি আর কি। তো আপনারা বলতে পারেন আমার বাইক কোথায়। আমার বাইক অ্যাকচুয়ালি শরীফ ভাই চালাচ্ছে, যেহেতু আমার সাথে এখন আমার ভাই অ্যাড হয়েছে, ওরাও আসছে থেকে নাটোর আসছে। আর এই যে আমরা ভাইয়ের বাসায় যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আমরা এখন নাটোরের জাটিয়াতে চলে আসছি। এখানে কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে বাগাতে। আপনারা জানেন আমের জন্য খুবই বিখ্যাত হচ্ছে নাটোরের বাগা, তো সেখানেই আমরা যাব। তো এখানে আজকে আমরা কিছুক্ষণ সময় কাটাবো এই বাসাতে। উপরে হয়তো আপনারা খেয়াল করছেন ওনার টিনের ঘর, কিন্তু উপরে কি এটা দেখেন, এগুলো সব হচ্ছে রসুন। আপনারা মনে করবেন না এখানে অন্য কিছু দেওয়া হয়েছে, ঝাড়বাতি টারবাতি কিনা, না, এটা হচ্ছে রসুন সবগুলা। এই যে দেখেন, শুভ ভাই এখানে রসুন কেন ঝুলাইছেন? আমরা এভাবে রসুন রাখছি, রসুনটা ফ্রেশ এবং ভালো থাকার জন্য। যদি আমরা কেটে বস্তাজাত করে রাখি সেই ক্ষেত্রে রসুনগুলো নষ্ট হয়ে যায়। এই রসুনগুলো কি বিক্রি করে দিবেন? জি, আমরা আস্তে ধীরে বিক্রি করব। আমাদের যখন টাকার প্রয়োজন হয় তখন আমরা এই রসুনগুলো বিক্রি করে আর কি। এগুলো হচ্ছে দেশি রসুন না? জি, এগুলো। ওকে, শুভ ভাইয়ের বাসা থেকে এখন আমরা চলে যাচ্ছি নাটোরের বাগা। সেখানে হচ্ছে ভালো আম পাওয়া যায়, সেটার জন্য অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি। তো একটা জিনিস খেয়াল করছেন, আমরা দুজনের মাথায় হেলমেট ছিল, তো এখন একটা হেলমেট মনে হয় আমরা নাটোর ফেলে চলে আসছি। কোথায় ফেলে আসছি নিজেও বলতে পারি না। আলহামদুলিল্লাহ। যাই হোক, পরে নাটোর দিয়ে যাওয়ার সময় আবার খুঁজে দেখব কোথাও রাখছি কিনা, কোনো দোকানে রাখছি কিনা। আশা করছি সেখানে রাখছি মনে হয়, তো দেখা যাক ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করছেন মহিষের গাড়ি যাচ্ছে, ঠিক আছে। এইদিকে নাটোর রাজশাহীর দিকে মহিষের গাড়ি চলে। চাচা অনেকগুলো নিয়ে যাচ্ছে, বস্তা নিয়ে যাচ্ছে মহিষের গাড়ি করে। সামনে হয়তো আরও পাবো এরকম মহিষের গাড়ি। এটা দেখে ভালোই লাগলো। আমি আসলে প্রথমবার মহিষের গাড়ি দেখলাম। তো এভাবে বাইক নিয়ে ঘুরলে আসলে দেখলাম যে পুরো বাংলাদেশ ভালোভাবেই দেখা যায়। বা আমি প্রথম। ঠিক আছে, আপনি প্রথমবার দেখছেন? প্রথমবার। আচ্ছা, তো প্রথমবার হইলে আপনি হেলমেটটা যে আমি হারাই ফেললাম ভাই, এটা কোনো কথা? এটা তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার, হেলমেটটা হারিয়ে ফেলছো। আপনি প্রায় ভুলে যায়, আসলে ভুলে যাওয়ার রোগ আছে আমার। আমাদেরকে অনেক দূর যেতে হচ্ছে, তো আপনাদেরকে একটু দেখাই। এখানে প্রচুর কলা বাগান, আশেপাশে যেদিকেই তাকাচ্ছি সেদিকে হচ্ছে প্রচুর পরিমাণে কলা বাগান, আর ভুট্টা আছে, তারপরে আরও অনেক ফসল আছে। তো এদিকের মানুষরা প্রচুর ফসল উৎপাদন করে, যা বুঝলাম আর কি। এই যে আমাদের দুটো বাইক খুব সুন্দর করে চলছে।
আহারে গ্রাম এত সুন্দর আসলে ভাই, গ্রাম কত সুন্দর, ভালো লাগতেছে না? খুবই ভালো লাগছে, খুবই। আচ্ছা এগুলো দেখাই, এগুলো এই যে কলা বাগান দেখেন। তো আমরা এখন চলে আসছি হচ্ছে আরানি বাজার। চাচা এটা রানী বাজার না হইয়া আরানি কেন হয়েছে এটা জানেন না? না আচ্ছা যাই হোক, এই যে চাচার ব্যানে বসে আছি আমি, আর এদিকে আমার শরীফ ভাই শুয়ে আছে। সত্যি কথা বলতে কিছুটা ক্লান্ত লাগছে আমাদের কাছে, ক্লান্ত লাগারই কথা। আজকে কয়দিন ধরে বাইক চালাচ্ছি বুঝতে পারছেন, আজকে প্রায় 3 দিন ধরে হচ্ছে আমরা জাস্ট বাইকই চালাচ্ছি। হ্যাঁ, তো আর কতক্ষণ ধরে রাখা যায়? হ্যাঁ, আর এখন তো আবার হেলমেটও নাই, মাথায় রোদও লাগছে সবচেয়ে বেশি। তো বাজারগুলো দেখতেও সুন্দর। ওকে, আমরা এখন রাজশাহীর বাগাতে আছি, এক ভাইয়ের বাসায় আসছি। আলহামদুলিল্লাহ অলরেডি এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু আমের আচার শুকানো হচ্ছে আর কি। খুব সুন্দর একটা বাসায় আসলাম, ভালোই লাগছে এখানে এসে, আলহামদুলিল্লাহ। ওকে, এখন আমরা আছি আম বাগানে। শুভবাড়ির বাসাতে আমরা খাওয়া দাওয়ার করলাম, খাওয়া দাওয়ার করে তারপরে এখন আম বাগানে চলে আসলাম। এই যে দেখেন সবাই মিলে আম বাগানে আসলাম এখন। শরীফ ভাই চলে আসলাম তো আম বাগানে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শুভ ভাই, এই যে তুহিন ভাই। ও সরি, তুহিন ভাই। জি আচ্ছা তুহিন ভাই, এটা হচ্ছে তুহিন ভাইদের আম বাগান। জি আমগুলো দেখতেই পাচ্ছেন, আর তুহিন ভাই হচ্ছে এই বাগানের পরিচর্যা করেন, তাই না? জি। আপনাদেরকে আম টাম দেখাই একটু আস্তে আস্তে। হ্যাঁ, এই যে আমার শরীফ ভাই। এরকম আম কি সিলেটে থাকতো? আমি তো সেটাই চিন্তা করতেছি। হ্যাঁ, খাইয়া শেষ করে ফেলবো। মাশাআল্লাহ, আম অলরেডি পেকে গেছে সবগুলা। তো এখন চাইলে আপনারা আম নিতে পারবেন এখান থেকে, বা তারা তো হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার যারা কৃষক তারা খুচরা তো আম বিক্রি করে না, সো তারা হচ্ছে পাইকারদের কাছে বিক্রি করে, বা হচ্ছে বড় বড় পার্টি যারা আছে তাদের কাছে বিক্রি করে। আপনারা চাইলে ঝুমঘর.com থেকে অর্ডার করে ফেলতে পারেন। ঝুমঘর.com-এ পাবেন আপনারা ভালো মানের আম পাবেন। কত আম খাবো এই যে আজকে? আমরা বাগানে বসে আম খাচ্ছি, মানে দাঁড়িয়ে বসে আম খাচ্ছি আর কি। এই যে আমার বড় ভাই, তারপরে ওনার ফ্রেন্ড আম খাচ্ছেন। আসলে ওনাদেরকে এই রাজশাহীতে আমি নিয়ে আসছি, তো ওনাদেরকে আম খাওয়ানোর জন্য। তো ব্যবসায়িক সুবাদে আমাদের যেহেতু প্রত্যেক বছরই আসা হয়, তো এই বছরও আসলাম, এসে আম খেলাম, আপনাদের জন্য নিয়ে যাওয়ার জন্য আসলাম। আপনাদের জন্য নিয়ে যাবো ইনশাল্লাহ, আপনাদেরকেও খাওয়াবো। ঠিক আছে, এই আমটা দেখেন, একটু মজাদার মিষ্টি আম দেখাই। আল্লাহ, আম এত সুস্বাদু হইতে পারে, মানে মানে রাজশাহীর আম সরাসরি পেরে না খাইলে বুঝতাম না। দোকানের আমগুলো এইরকম হয় কেন কে জানে, মানে এমনিতে যেগুলো বাজারে টাজারে পাওয়া যায় এগুলো কেন জানি একটা কীরকম স্বাদ নাই, কিন্তু এখানকার আম মুখে দিলেই মনে হচ্ছে মিষ্টি খাচ্ছি রে ভাই, মানে এত এত মজাদার, এত মধুর আম। হ্যাঁ, আমরা এখন নাটোরের বাগার একটা গ্রামে আছি আর কি, হেঁটে হেঁটে এখনো আম খাচ্ছি, মানে যেদিকে যাই খালি আম আর আম। এই যে শরীফ ভাই আর আমি যেদিকে যাচ্ছি এদিকে খালি আম আর আম, আম খাইতে খাইতে অবস্থা খারাপ। আম খাইয়া তো আমরা এখন একটা ঘরে যাচ্ছি, মানে আরেকটা ঘরে আর কি, এখানে মেহমানদারিতে আসছি। তো যেই ঘরেই যাচ্ছি খালি আম দিচ্ছি আজকে। এই যে দেখেন, ঠিক আছে, সবাই খাচ্ছে, না সমস্যা নেই। আসলে রাজশাহীর মানুষ মেহমানদারিতে হচ্ছে সেরা। বাংলাদেশের অন্যান্য জেলার মানুষদের কথা বলতে পারি না, কিন্তু রাজশাহীর মানুষ আসলেই মেহমানদারিতে সেরা। যেই ঘরে যাচ্ছি, যেইখানেই যাচ্ছি, শুধু মেহমানদারি, শুধু মেহমানদারি। আলহামদুলিল্লাহ। তো এখানে একজন চাচা আছে আর কি,
ওই চাচা ওনার বাসায় না গেলে মানে কোনোভাবে হবেই না, এভাবে জোরাজোরি করতেছে। তো এই কারণে ওনার বাসায় যাচ্ছি এখন আমরা। এই যে মোটরসাইকেল এখানে রেখে এদিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এই যে এখন আরেকটা বাসায় যাচ্ছি আর কি। মানে রাজশাহীর মেহমানদারি কি বলবো। ইনশাআল্লাহ এই যে এই চাচার কথা বলছিলাম, মানে এই চাচার কথা বলছিলাম, মানে এই গ্রামের কৃষকরা বা গ্রামের যে আসলে গ্রামের মানুষরা এত আন্তরিক থাকে, এই যে ওনার বাসায় খেতেই হবে বা ওনার বাসায় আসতেই হবে এরকম অবস্থা উনি শুরু করেছেন। আমরা বারবার বলতেছি কিছু না করার জন্য। কিছু দিয়ে না, আমরা মাত্র খেয়ে আসছি, জাস্ট দেখার জন্য আসছি। বাসায় আসছি আমরা, আর জায়গায় না, আজকে এত জায়গায় খাচ্ছি মানে আর কিছু। তোমার পেট কি অবস্থা? আম খাইতে খাইতে, ফল খাইতে খাইতে এই এলাকাতে এমন অবস্থা হয়েছে আমাদের। না না খালি ভাই আপনার পেটের অবস্থা কি? ভাই আমি একটা ছোট মানুষ, ভাই আগে খেয়ে মানুষ মারা যেত, এখন মানুষ না খেয়ে মারা যেত, এখন খেয়ে মারা যাবে। আমার অবস্থা শেষ ভাই। অনেক বাড়িতে আসছি, এখানে আল্লাহ, শুধু আম খাচ্ছি, শুধু আম খাচ্ছি। আচ্ছা মানে আমার এই বছরের আম একদিনে খাওয়া হয়ে যাচ্ছে, এক বছরের আম একদিনে খেয়ে শেষ করে দিছি। বাবা খাচ্ছ? এই আমগুলো আমাদের নিজেদের কাছের মানুষদেরকে নিয়ে খাওয়ায়। আল্লাহ এত মিষ্টি, এটা কিরকম মিষ্টি? বাপরে এটা বাপ। অনেক সুস্বাদু। এই আমার কাছে টেস্টটা মনে হচ্ছে আমার নানার বাড়িতে একটা আম আছে, হ্যাঁ। আমরা মাদলাই আম বলতে মালদিয়াম। মালদিয়া ওই সেম টেস্ট। এই আমটা যদি আরো এক সপ্তাহ পাড়ি গাছে থেকে রাখতাম তাহলে আমার আরো ভালো লাগতো। মানে গাছের থেকে পাড়ি মানে কদিন গাছের আমাদের বয়স হয় বয়স হয় নাই না? না। এখন এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। এই যে চাচাও আসছে আমাদেরকে আবারও, আমার কথা না এটা, ওরাই কয়, বাড়ির সামনে চলে আসছেন উনি আমাদেরকে উঠাই দেওয়ার জন্য। ভাই আপনার বাংসে নিয়ে কিছু না, আমগো কিছু হয় না, আমগো কিছু হয় না। ওকে, ব্যাগ সবসময় এরকম থাকে। চলেন চলেন চলেন, ইনশাআল্লাহ আবার আসবো। তো ঠিক আছে কাকা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ কাকা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাইতে আছে। এখন আমরা আছি দীঘাপিতিয়া বাজারে, নাটোরের দীঘাপিতিয়া বাজার। আপনারা হয়তো দীঘাপিতিয়া রাজ্যের কথা শুনছেন, তো সেই রাজ্যেই এখন আমরা আছি। এই যে দেখেন দীঘাপিতিয়া রাজবাড়িতে কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকবো। আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে দীঘাপিতিয়া রাজবাড়ি। তো যদিও এখন এটাকে উত্তরা গণভবন বলা হয়, কিন্তু এটা অরিজিনাল হচ্ছে দীঘাপিতিয়া রাজবাড়ি। তো এটার ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তো চলেন এবার আমি আপনাদেরকে এই যে দীঘাপিতিয়া রাজবাড়িতে নিয়ে যাই। দেখেন কত সুন্দর এটা। আমার সাথে আছে আমার শরীফ ভাই। এই যে শরীফ ভাইকে আপনারা সব সময় দেখেন, এখানে একটা মোটর আছে। শরীফ ভাই দেখেন, এখানে দাঁড়ান, এক গোলা মাইরা আপনারা শেষ করে দিবে, ঠিক আছে? হ্যাঁ, আমাদের ভিডিও করে একটা দেখাই। আর এটা হচ্ছে আমাদের শুভ ভাই। এই যে শুভ ভাইকে দেখেন, শুভ ভাই, সরি ইমরান ভাই, এটা হচ্ছে ইমরান ভাই। আর এ হচ্ছে আমার ছোট ভাই রফিক। তো এখন আমরা ভেতরে যাব। আমাদের থেকে পরের ভিডিওতে শুভ ভাই নেবে। বলেন নাটোর এসে ঘুরে আপনার রাজশাহী এসে আপনার কাছে কেমন লাগছে? আমরা জানি জমিদাররা আগে অন্ধকার কুঠুরিতে ঢুকায় রাখতে হচ্ছে একেবারে গরিব কৃষকদের, যারা খাজনা দিতে পারতো না। আসলেই এগুলো অন্ধকার বলতে অন্ধকারী কুঠুরিগুলা। আপনারা দেখেন, দেখছেন তো এই জেলখানাগুলোর ভিতরে গরিবদের ঢোকায় রাখা হইতো, বা হচ্ছে গরিব যে কৃষকরা আছে তাদেরকে এই কুঠুরির ভিতরে ঢুকায় রাখতো আর কি তারা। আপনারা দেখেন এই যে একটার পর একটা কুঠুরি আছে এখানে, দেখছেন? তো ওই দিক দিয়ে দরজা আছে, ওই দরজাটা লাগানোর পরে জাস্ট এখান দিয়ে খাওয়ার দিত। এই যে এখান থেকে খাওয়ার দিত।
আর এই গরিবরা, এই গরিব কৃষকরা এটার ভিতরে পচে পচে মরতো। খেয়াল করেন, এই ছিল তখনকার রাজরানীরা, হিন্দু জমিদার যারা ছিল, হিন্দু রাজরানী যারা ছিল, এভাবেই হচ্ছে রাজরানীরা নির্যাতন করতো আমাদের ওই কৃষকদের, যারা খাজনা দিতে পারতো না। চিন্তা করেন এইবার কি পরিমাণ অত্যাচারী ছিল তারা। ওকে, আমরা এমন একটা জায়গায় এখন ঢুকতেছি যেটা হচ্ছে সবার জন্য ঢোকা নিষেধ। এই যে এইমাত্র চাচা আমাদেরকে এই দরজাটা খুলে দিল, যেটা হচ্ছে সবাই ঢুকতে পারবে না সত্যি কথা বলতে এখানে। এই যে একটা জিনিস দেখেন, শুধুমাত্র আমরাই ঢুকছি, চাচা এখন আবার দরজা অফ করে দিচ্ছে, ঠিক আছে? সো এই জায়গাটা আমার মনে হয় একেবারে নাটোরের যারা আছেন তাদেরও ঢুকে দেখা উচিত। এটা ছিল রানীর পার্সোনাল গার্ডেন, শুধু রানী এই বাগানে ঘুরে বেড়াতেন। যেমন এই যে এই মূর্তিটা দেখেন, হ্যাঁ, এটা ইটালিয়ান গার্ডেন না? জি, শুধু রানীর জন্য, এটা রানীর জন্য পার্সোনাল ছিল। হ্যাঁ, যেমন এই যে এই মূর্তিটা দেখেন, হ্যাঁ, ভিজা কাপড়ে পূজার টাইম হয়ে গেছে, মা তাই ফুল নিয়ে দৌড়াচ্ছে, বাচ্চা মেয়েরা আঁচল টেনে ধরছে, ফুল ধরেছে কোথায় থেকে, মানে হাসি মুখটা ফুটায় তুলছে। মানে একটা শিল্পী একটা মার্বেল পাথর কেটে যে নিখুঁতভাবে একটা জিনিস তৈরি করছে, এটা হলো আসি। হ্যাঁ, দেখলেনই আপনারা, এটা মার্বেল পাথরের। কিন্তু এটা কি ছিল? এটা ছিল পাহাড়ি কন্যা, এটা খান সেনারা ৭১-এ ভেঙে ফেলছে। এর হাতে গোল্ড ছিল আর কি, গোল্ড ছিল এটার হাতে, এখন ভেঙে ফেলছে। কে ভাঙছে এটা? খান সেনারা। খান সেনারা না? আচ্ছা, এই যে দেখেন এটার একটা হাত ভেঙে গেছে, মার্বেল পাথরের, যদিও একটা হাত না, দুটো হাতই এটার ভেঙে গেছে। যারা মূর্তি বানাইছে সব লেংটা চেংটা বানিয়ে আচ্ছা, এটা গোল্ডের ছিল, হাতগুলো গোল্ডের ছিল না? তো গোল্ডের হাতগুলো নিয়ে চলে গেছে। কর্পূরের গাছ রাজাদের সময়, এটা হলো সেনাবাহিনী ক্যাম্প করা। ওই যে কর্পূর মানুষ মারা গেলে ডেড আর কি, ডেড বডিতে যায় বা হ্যাঁ, পায়েসে খায়, সে কর্পূরের গাছ। কর্পূরের গাছ এটা না? জি, আচ্ছা আচ্ছা এই আচ্ছা। গাছটা বিরল। আর কি মানে এটা হলো অবজারভেশন টাওয়ার। কেউ কেউ বলে রানী চাটা খাইতো, আমরা কনফার্ম এখন কিছু পাইনি। আর কেউ কেউ বলে এটাতে রানী চা খাইতো, হ্যাঁ। আর অনেকে বলে এটা হচ্ছে অবজারভেশন টাওয়ার, মানে এখান থেকে দেখতো আর কি কে কোথায় আছে না? জি, আর এই যে এই মূর্তিটা দেখেন, হ্যাঁ। রাজা রানীর হাতে ছিপটা ধরায় দিয়েছিলেন, তো সেই একটা প্রতিশ্রুতি। সেই ছিপটা এখনো ধরলে বসে আছে আর কি, মাছের হলো অপেক্ষায়। মানে যুগ যুগ ধরে মাছটাই মারছে, মানে আসলে এখনো মাছ মারা শেষ হয়নি। কবে যে মাছ ধরবে এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ চণ্ডীদাস রজকিনীর একটা কাহিনী। দেখতেই পাচ্ছেন, সে যুগ যুগ ধরে মাছ ধরেই যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ওই রাজা রানীকে দিছিলেন আর কি, ছিপ ধরার জন্য, মাছ ধরার জন্য, ওটার প্রতীকী আর কি এটা। কিছু বিরল গাছ আছে যেটা বাইরে কোথাও নাই, এটা হলো ম্যাগনোলিয়া বা উদয় পদ্ম বলা হয়। এটা না? জি, আচ্ছা, এগুলো সব ইংল্যান্ড থেকে আনা হয়েছে তখনকার। বাইরের গাছ বিরল, মানে এটা হলো পারিজাত আর কি, মানে এটা হিন্দু শাস্ত্র বলে স্বর্গীয় ফুলের গাছ। আর ওই যে পারিজাতের কেশর নিয়ে যে রবীন্দ্রনাথ গানটা লিখছে, এই সেই পারিজাত ফুল। আর এই ফুলটা মার্চে ফুটবে, 5টা পাতার কালার চেঞ্জ হয়, লাস্ট কালার এটা ধারণ করে। ওই যে একটা কালার দেখতেছেন, এই একটা কালার, পাতাগুলো এই খুব একটা ছক, কালার, এই যে আরেকটা কালার, পাতা খুব ছক পাতা। আর এটা একটা কালার। তার মানে দেখেন 5 কালার, এক গাছের পাতা 5 কালার ধারণ করে, ঠিক আছে? হারবার্ড, মানুষের হাড়টা ভেঙে গেলে এটা পিষে লাগাই দিত আর কি। লাগাই দিলে হ্যাঁ, হাড় জোড়া লাগে না? জি। আচ্ছা, হাড় জোড়া এটার নাম। দেখেন রানী কি সুন্দর বাগানে ঘুরে বেড়াতো, এই বাগানটাতে রানী ঘুরে বেড়াতো। মেশিনটা নষ্ট যে হয়ে গেছে না, ঘাসটা কাটা হয়নি। ও, ঘাস কাটলে আরো সুন্দর লাগতো না? জি, এটা মেশিন নষ্ট, মানে এটাও ক্যালকাটা থেকে নিয়ে এসেছে। এটাও কলকাতা থেকে না? এই যে এখানে লেখাই আছে। ক্যালকাটা। আচ্ছা, এখানে লেখা আছে খুব সুন্দর করে কই থেকে এটা নিয়ে আসছে, রানী বসার জন্য। আচ্ছা, এখানে সবাইকে পাস দেওয়া হয় না কেন? এই যে দামি দামি সব মূর্তি আছে, এটা হলো এনডি স্যারে বলে পারমিশন নিতে হয়। ও আচ্ছা আচ্ছা, দামি মূর্তিগুলার যেন কোনো ক্ষতি না হয়। জি, জি, জি। এগুলো তো কোটি সংগ্রহ। কোটি টাকার জি, মূর্তি, জি, যেগুলো অনেক দেখাচ্ছি মূল্য। আমি না? হ্যাঁ, এই হ্যাঁ। যে মানে এটা হলো হৈমন্তী ফুলের গাছ। হ্যাঁ। যে হৈমন্তী ফুল না? হ্যাঁ, হ্যাঁ, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হৈমন্তী গল্পে
এই সেই হৈমন্তী ফুল, হ্যাঁ হৈমন্তী গল্পের। এটা সিঁড়ি, লোহার পেছনের সিঁড়ি, ছাদে ওঠা। এটা ছাদে ওঠার সিঁড়ি না, লোহার পেঁচানো সিঁড়ি। তো আমি আপনাদেরকে একটু দেখাই ভিতরে। এই যে দেখেন ছাদে ওঠার সিঁড়ি এটা, ঠিক আছে, লোহার পেঁচানো সিঁড়ি, কাঠ দিয়ে ঘেরা আছে। সে রানীর প্রাসাদ না এটা? জি। আচ্ছা, এই রানী প্রাসাদ থেকে বের হয়ে এই ঘাটে এসে বসতেন মনে হয়। যখন পুকুরে চানটাই করতেন তখন তো ছিল না। এই পুকুরে স্নান করতেন রানী না? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন। আচ্ছা, ওই যে দয়ারামের স্ত্রী যে রানী ছিল না, দয়ারামের বউ এসে এখানে স্নান করতেন সব সময়। ওকে, আর এটা কি কেয়া? এটা এক যুগ পরে ফুল, এক যুগ পরে এই ফুল ফুটবে না? কেয়া ফুল, কেয়া ফুল এক যুগ পর পর ফুটে। তার মানে এখানে দেখেন সব হচ্ছে মানে দামি দামি কালেকশন। হ্যাঁ, আর ওই এই মূর্তিটা কি চাচা? মানে এটা ছিল মৎস্যকন্যা। মৎস্যকন্যার একটা মূর্তি আছে। আচ্ছা, এগুলোর দাম কত হতে পারে জানেন কিছু? এটা কোনো আইডিয়া করা হয়নি, এটা অনেক মূল্যবান, রাজাদের সময়কার। তার মানে বুঝতেই পারছেন রাজাদের সময়কার মূর্তি। এই যে একটু খেয়াল করেন আপনারা, অনেক মূল্যবান এটা। এটা আসলে কোটি কোটি টাকা হতে পারে এই মূর্তির দাম। এই কারণে এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, এখানে সাধারণ কোনো মানুষকে ঢুকতে দেয়া হয় না, কারণ এই মূর্তিগুলোকে অনেক নিরাপদে এখানে রাখার চেষ্টা করতেছে তারা। এগুলো চুরি হয়ে গেলে বা একটু ক্ষতি হয়ে গেলে মানে কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাবে, বুঝতেই পারতেছেন। আচ্ছা, ওই যে কবি কাজী নজরুল ইসলাম এই ফুল নিয়েই কবিতা লিখছেন না, হংস মিথুন। মোরা হংস মিথুন ছিলাম, মানে এটা মালতী লতা, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই মালতী লতা দুলে। তার মানে আপনারা চিন্তা করেন মালতী লতা, তো এখানে কবিরা যেই ফুলগুলো নিয়ে সব সময় বলছেন ওই ফুলগুলাই এখানে আছে, তাই না? তার মানে হচ্ছে ওই রবীন্দ্রনাথ নিজেও তো জমিদার বংশের ছিলেন, এই কারণে তারা এই ফুলগুলো চিনতেন তখন। সাধারণ মানুষের আসলে এই ফুলগুলো তখন চিনতো না। শঙ্কর চক্র গোদা পদ্ম, এই ফুলটা কৃষ্ণের হাতে ছিল আর কি। এটা সকাল 9টায় ফুটে 5টা মারা যায় ফুলটা। এই ফুলটা এই আজকে 5টা এটা মারা যাবে, তাই না? জি, শঙ্কর চক্র গোদা পদ্ম, শঙ্করচক্র গোদাপদ্ম এটা রানীর। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে রানীর যে প্লেসটা, রানীর যে ঘরটা আছে, আমি আপনাদেরকে দেখাই রানীর যে ঘরটা আছে সেটা। এই যে এখানে আরেকটা কোটি কোটি টাকার মূর্তি আছে, আপনারা একটু খেয়াল করেন এই মূর্তিটা দেখেন। এই যে একটা কুকুর তাকায় আছে এই মূর্তির দিকে, উলঙ্গ একটা মূর্তি। যাই হোক, এই যে এটা দেখেন একটা সুন্দর বারান্দা আছে, ঠিক আছে, এখানে একটা সুন্দর বারান্দা আছে। এই বারান্দায় এসে রানী সব সময় সময় কাটাতেন আর কি, রানী সময় কাটাতেন এখানে, অবসর সময় কাটাতেন। আচ্ছা, একটু দেখে ফেলেন আপনারা। তো এগুলো আসলে সবসময় দেখা যেহেতু সৌভাগ্য হবে না আমারও, তো একটু দেখাই ফেলি আমি, ঠিক আছে। এই বারান্দাটা, আসেন চলে আসেন। এই যে শরীফ ভাই, উনি হচ্ছে এখানে রাজা ছিলেন একটা সময়। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা জায়গা দেখতেছি আইসা। হ্যাঁ চাচা, এটা হচ্ছে রানীর বাসভবন না? হ্যাঁ। আর এই যে গম্বুজটা মোনায়েম খান তৈরি করেছিলেন, পাকিস্তান। উনি যখন ছাত্র জীবন এখানে আসছিলেন, তাকে জুতা পরে ঢুকতে দেওয়া হয়েছিল না, পরে যাবেন। এখানে মোনায়েম খানকে ছাত্র জীবনে জুতা পরে ঢুকতে দেওয়া হয় নাই না? রাজারা জুতা পরে ঢুকতে দেওয়া হয়েছিল না, পরে অভিযানকে চলে গেছিলেন রাজশাহী। হ্যাঁ, পরে মোনায়েম খান যখন গভর্নর হন, 67-তে যখন এটা গভর্নর হাউস বলে আর কি মানে উদ্বোধন করেন, হ্যাঁ, তখন ওই যে মন্দির ভেঙে ওই যে গম্বুজ তৈরি করেছিলেন পাকিস্তানি তারমার্কা। আপনারা তো জানেন যে কোনো রাজপ্রাসাদ পরীক্ষা দিয়ে ঘেরা থাকে, তো এটাও একটা পরীক্ষা মানে হচ্ছে পানি দিয়ে আর কি, বা একটা লেক থাকে যেন এই পারে
কেউ আসতে না পারে। তো এই প্রাসাদেও আছে এটা হচ্ছে গিনিপিগ। এই যে দেখেন এখানে গিনিপিগ কিছু দেখতে পাচ্ছি। গিনিপিগ দেখতে ইঁদুরের মতো আর কি। গিনিপিগ আছে এখানে, আরও কয়েকটা জিনিস আছে, ময়ূর টয়ূর আছে। তো যেহেতু এগুলা তো আসলে চিড়িয়াখানার জিনিস, দেখানোর মতো কিছু নেই। এই যে একটা ময়ূরও আছে এখানে, এই যে একটা ময়ূর আছে দেখতে পাচ্ছেন। ওকে, চলেন আরও কামান টামান একটু আছে এখানে, কামান দেখাই ফেলি। এখানকার মূল প্রাসাদ কিন্তু এটা, ঠিক আছে? এখানে প্রবেশ নিষেধ। আর এই হচ্ছে রাজার একটা মূর্তি আছে। তো এটা হচ্ছে মূল প্রাসাদ। এই প্রাসাদের সামনে আপনারা দেখেন কামান আছে। তো এগুলো হচ্ছে ছোট কামান, বড় কামানটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। বড় কামানও আছে এখানে, দেখছেন কত বড় প্রাসাদ। তো এই প্রাসাদে এখন শুধুমাত্র প্রধানমন্ত্রী এসে থাকতে পারবে, অন্যরা আর এটাতে রাতে স্টে করার কোনো সুযোগ নাই, শুধুমাত্র প্রধানমন্ত্রীর জন্য এটা। ওকে, এখন আপনাদেরকে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কামান। বিভিন্ন যুদ্ধে এগুলা ইউজ হয়েছে, শেষ পর্যন্ত এগুলা ব্রিটিশদের দখলে চলে যায়। এরপর থেকে এগুলা ব্রিটিশরা ইউজ করছে। এই যে দেখেন। আচ্ছা, আপনারা তো জানেন ওই যে নবাব সিরাজউদ্দৌলার যে যুদ্ধটা হয়েছিল, পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধের সময় তো এই সেম কামানগুলো ইউজ করা হয়েছে না? এগুলো তো 1716 সালের। এই যে দেখেন এখানে লেখা আছে, ঠিক আছে? তো ওই তখনও এই সেম ইয়াটাই তখনই ইউজ হয়েছে পলাশির যুদ্ধে। বর্তমানে আমরা যে কামানগুলা দেখি ওগুলার হচ্ছে দাদা চাচা আর কি, নাকি দাদারা না? ওগুলার দাদা এটা। বর্তমানে আমরা যেই কামানগুলা দেখি ওগুলার। আচ্ছা, একটা আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন ওদিকে। আচ্ছা, এটা হচ্ছে ওই ঘড়িটার আওয়াজ, যেটা হচ্ছে ইংল্যান্ড থেকে নিয়ে আসছিল, ওই ঘড়িটার আওয়াজ। এই যে, তো আমরা আপনাদেরকে কামানটা আশা করছি ভালো করে দেখাইতে পারছি। তখনকার যুদ্ধে এই কামানটা ইউজ হইতো। এখান দিয়ে আগুন দিত, কিভাবে দিত সেটা আমি এখন নিজেও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। এটা এদিক দিয়ে এই যে, হ্যাঁ এদিক দিয়ে বারুদ ঢুকাইতে পারে, এদিক দিয়ে গুলা ঢুকাইতো। হ্যাঁ, দোকানের পর শুধুমাত্র আগুনটা এদিক দিয়ে দিত। এদিক দিয়ে দিত। এদিকে এক ছিদ্র আছে, হ্যাঁ, এই ছিদ্র দিয়ে এটা মানে স্টপ হয়ে গেছে আর কি। এদিক দিয়ে জাস্ট আগুনটা দিত, হ্যাঁ, কিন্তু বারুদ সব কিছু দিকে ঢুকাইতো এবং গুলাটাও থাকতো এদিকে। গোলা, হ্যাঁ, গোলা তো এদিকে, গোলা এবং বারুদ এদিক দিয়ে দিত। হ্যাঁ, আর ওই দিক থেকে শুধু আর ওই দিক থেকে জাস্ট আগুনটা দিত, আর গোলাটা হচ্ছে বের হয়েছে, আগুন হিট হয়ে তখন ধাম করে বের হয়ে আসতো আর কি। হ্যাঁ, বারুদ পুরোটা, এটা পুরোটাই তো বারুদে ভরে দিত, পুরোটা বারুদে ভরে দিয়ে এখানে একটা গোলা দিত। মানে গোলাটা তো হচ্ছে রডের থাকতো না, লোহার। ওই যে আমরা বিভিন্ন সময় কিন্তু ভিডিওতে দেখি যে কলা গাছের তুরের মতো আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওইটা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে দিত। দেওয়ার পরে ওই যে বারুদ দিয়ে বের হয়ে জাস্ট গিয়ে সামনে পড়লো, শেষ। ওই যে মেয়েগুলো একদম ধ্বংস। আচ্ছা, আমরা এখান থেকে বের হচ্ছি, এখান থেকে আমরা এখন চলে যাব। তো এখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ঘড়িটা দেখালাম। তো এটার জন্যই একটা পাথর ইউজ করতে হয়। ওই পাথরটা এক সপ্তাহে একবার নিচে নামে, ওটা আবার উপরে উঠাই দিতে হয়, তখন এই ঘড়িটা সচল থাকে। ঠিক আছে, এখন পর্যন্ত এই ঘড়িটা সচল আছে। তো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি, দেখেন এই যে ভাইয়াদেরকে ছেড়ে চলে যাচ্ছি আমরা নাটোর থেকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নাটোরটা আসলেই ভালো লাগছে। নাটোরের মানুষরা এত ভালো, নাটোরের মানুষদের আতিথেয়তা বা হচ্ছে এই যে রাজশাহী, নাটোর বলেন, সবগুলোই। এখন তো নাটোরেই আছি, তো নাটোরটা আসলে ভালো লাগছে বেশি। ভাই ছাড়েন, আলহামদুলিল্লাহ। চলেন, ইনশাল্লাহ আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আমরা এখন সিলেট চলে যাব। তো এখন শুরু হবে আমাদের নাটোর থেকে বা রাজশাহী থেকে সিলেটের ব্লগ, সেটা দেখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।